উড়োজাহাজ সংকটে বিমানের শিডিউল বিপর্যয়, বিমানবন্দরে যাত্রীদের চরম ভোগান্তি। কর্তৃপক্ষ বলছে 24 সেপ্টেম্বরের আগে অবস্থার উন্নতি হবে না। ক্ষতিকর প্রভাব কাটাতে বিমানের আরও সময় লাগবে বলছেন বিশেষজ্ঞরা। ছুটির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ডক্টর মশিউর। বিশ্বব্যাংক ফিরে আসলেও বর্তমান সরকারের সময়ে পদ্মা সেতুর কাজ শুরু সম্ভব নয়। দেশের স্বার্থবিরোধী গুপ্তচরদের খুঁজে বের করার আহ্বান। স্বাগত জানাচ্ছি সারাদিনে, আপনাদের সঙ্গে আছে আমি সুজন মেহেদি। টানা 3 দিনের শিডিউল বিপর্যয়ে যাত্রী ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। বিমান কর্তৃপক্ষ বলছে 24 সেপ্টেম্বরের আগে এই অবস্থার উন্নতি সম্ভব নয়। বেশি যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ভাড়া করা বিমান আসার পরই এই অবস্থার উন্নতি হবে। সোমবার শুরু হওয়া হজযাত্রী পরিবহন কার্যক্রমে বিমানের বড় উড়োজাহাজগুলো ব্যবহার করা হচ্ছে, আর নিয়মিত গন্তব্যে তুলনামূলক ছোট উড়োজাহাজ ব্যবহার করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এমন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে বসে থেকেও গন্তব্যে যেতে না পেরে বিক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে বিমানের 8টি ফ্লাইট বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে উড়োজাহাজ সংকটে এর সবগুলো ফ্লাইটেরই সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে বিমান। এই 8টির মধ্যে বিকেল পর্যন্ত মাত্র 3টি ফ্লাইট ঢাকা ছেড়ে যেতে পেরেছে। বাকিগুলোর ছেড়ে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা থাকায় যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে দেখা যায় বিমানবন্দরে। সকালে বলতেছে দুপুরে, এই বলতেছে 11:30টায়, আবার বলে 12:30টায়, কালকে সারা রাত এইভাবে কাটাচ্ছে। এবং আজকে বলছে সকাল 8টায় থাকতে, 8টায় শেষ হয়েছে, এখন বলতেছে আবার রাত্র 8টায়। তারপরে কোনো নিশ্চয়তা নাই, শিওর নাই। ফ্লাইটগুলো চেঞ্জ করুন রাখবো, এই সমস্ত কথা কয় না। খানা নাই, পিনা নাই, রাতে শোয়া নাই, কিছু নাই। বেসামরিক বিমান বিশেষজ্ঞরা বলছেন বিশেষ সেবা দিতে গিয়ে নিয়মিত সেবাই দিতে পারছে না বিমান। নিয়মিত সেবায় বড় ধরনের এই বিপর্যয়ে বিমানের যে ক্ষতি হচ্ছে তার প্রভাব কাটিয়ে ওঠা সহজ হবে না। কোনো শিডিউল এয়ারলাইন তার চার্টার অপারেশনের জন্য শিডিউল বন্ধ রাখে, এইটা কিন্তু আমরা এই নজির পৃথিবীর ইতিহাসে আমরা খুব একটা দেখিনি, অন্তত আমার জানা নেই আর কি। এদিকে ফ্লাইট বিপর্যয়ে দুঃখ প্রকাশ করলেও বিমান কর্তৃপক্ষ জানিয়েছে 24 সেপ্টেম্বরের আগে এর সমাধান করা সম্ভব নয়। প্রধান কারণ হচ্ছে আমাদের একটা ভাড়া করা প্লেন ছিল 747। এই লিজ এয়ারক্রাফটটা 20 তারিখ পর্যন্ত অপারেট করার কথা ছিল এবং সেভাবেই সব প্ল্যান ছিল কোন রুটে কোন সেক্টরে কবে অপারেট করবে 20 তারিখ পর্যন্ত। কিন্তু সেটা বেশ কয়েকদিন আগেই মাস্কাট ফ্লাইট নিয়ে যাওয়ার পরে চলে গেছে, আর ব্যাক করে নেয়। জরুরি ভিত্তিতে 272 জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বিমান আনা হচ্ছে আগামী 23 সেপ্টেম্বর। ভাড়া করা এই বিমানটি আসলে সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করছেন বিমানের এই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন বিমানের সাবেক পরিচালক ও বিমান চলাচল বিষয়ক পত্রিকা দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। আমরা এখন তার সাথে আলোচনায় চলে যাচ্ছি। তো জনাব ওয়াহিদুল আলম, আজকে বিমানের ভয়াবহ শিডিউল বিপর্যয় এবং গত 2-3 দিন ধরে চলছে এবং আজকে খুব ভয়াবহ আকার ধারণ করেছে। আসলে শিডিউল বিপর্যয়ের মূল কারণটা কি? আসলে শিডিউল যে বিপর্যয় হচ্ছে এটার মূল কারণই হচ্ছে বিমানের এয়ারক্রাফট স্বল্পতা। হ্যাঁ, এবং বিমানের যে এয়ারক্রাফট আছে এগুলো সবই পুরনো এয়ারক্রাফট। তার মধ্যে মাত্র 2টি এয়ারক্রাফট আছে নতুন, বাকিগুলো সব পুরনো এয়ারক্রাফট। এবং এর মধ্যে থেকে একটা এয়ারক্রাফট আপনারা জানেন গত সপ্তাহে তাদের ফ্লিট থেকে চলে গেছে। এর ফলে হচ্ছে কি বিমানের যে পরিকল্পনা ছিল সেভাবে তারা হয়তো এগোতে পারছে না। এবং বিশেষ করে যে দুটো নতুন এয়ারক্রাফট বিমানে ছিল সে দুটো হজ অপারেশনের জন্য তারা বের করে নিয়েছে। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে বিমানের যে পুরনো যে কয়টি মাত্র এয়ারক্রাফট আছে এ দিয়ে শিডিউল রাখা কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। আর যে জিনিসটা সবচেয়ে বড় কথা যে বিমান তাদের নিজস্ব যে ফ্লিট যেটা আছে এই ফ্লিট দিয়ে কিন্তু বিমানের যে হজ অপারেশন এটা চালাতে গেলে শিডিউল বিপর্যয় হবে। এটা কিন্তু প্রথম থেকেই আমরা যারা এর সাথে জড়িত আছি বা পত্রপত্রিকা বা সংশ্লিষ্ট সবাই কিন্তু এরকমের একটা আশঙ্কা করে আসছে এবং তারই ফলশ্রুতিতে আজকে যে সমস্যাটা এটা আজকে প্রকটভাবে দেখা দিয়েছে।
হ্যাঁ, তো বিমানের তো এখন দুটো ফ্লিট কাজ করছে না, এখন 4টে ফ্লিট দিয়ে কাজ হচ্ছে, মাত্র 2টা হলো হজ অপারেশনের কাজ করছে। তো এরকম অবস্থা হবে এটা তো বিমান কি জানতো না আগে? অবশ্যই তো জানা তো উচিত ছিল এটা, কিন্তু তারা এটা হয়তো এতটা করেনি, বা এটা না করাটাও কিছুটা হয়তো ভুল হয়েছে বলে আমার মনে হয়। কেননা নিজস্ব ক্যাপাসিটি ছাড়া এবং সেই ডিপেন্ডেবল ক্যাপাসিটি, শুধু ক্যাপাসিটি না, ডিপেন্ডেবল ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে এই যে 60,000 হাজি পরিবহনের যে পরিকল্পনা তারা নিয়েছে, এটা তো একটা মানে আমার মনে হয় অপরিকল্পনীয় ব্যাপার হয়ে যাবে শেষ পর্যন্ত না। এবং আমরা চাই যে না, সেটা না হোক, এবং বিমান যেভাবে পরিকল্পনা মাফিক আগাতে চেয়েছে সেভাবে আগাতে পারুক, সেটাই আমরা আশা করছি। বাট এখন তো মানে শিডিউল ফ্লাইটগুলোতে চালাতে হবে। বিমান তো একটা চার্টার অপারেশন কোম্পানি না, বিমান একটা শিডিউল অপারেটর, এবং সেই শিডিউল অপারেটর হিসাবে বিমানকে আগে শিডিউল যেসব ফ্লাইট আছে সেসব ফ্লাইটগুলোকে প্রাধান্য দিতে হবে। বিকজ এখানে যেসব যাত্রীরা আছেন তারা অনেক দিন আগে থেকে টিকিট কেটে আছেন, অনেকের বিদেশে চাকরির জন্য যাচ্ছেন, বিদেশে চাকরি ছুটিতে এসছেন, দেশে ছুটিতে থাকার পরে বিদেশে তারা যাচ্ছেন ছুটিতে, চাকরিতে জয়েন করবেন। এখন যদি সময় মতো তারা না যেতে পারেন, তারা চাকরি হারাবেন, বা তাদের অন্যান্য আরও অনেক রকমের দুর্ভোগ পোহাতে হবে, এবং এটা তাদের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। কাজে এই মুহূর্তে শিডিউলটা রাখা কিন্তু অত্যন্ত জরুরি। বিমানে 2-1 ঘন্টা এদিক ওদিক হয় সেটা মেনে নেওয়া যায়, বাট এটা যদি দিনের পর দিন এভাবে চলতে থাকে, সেটা এয়ারলাইনের জন্য ক্ষতি হবে। বিমান কর্তৃপক্ষ বলছে যে 24 তারিখ পর্যন্ত এই অবস্থা মানে মেনে নিতে হবে। তা আসলে আপনি কি মনে করেন যে 24 তারিখ পর্যন্ত মানুষ এই ধৈর্য ধরে রাখতে পারবে, বা হচ্ছে 24 তারিখের পরে কি সংকটের সমাধান হবে? এখন সংকটের সমাধান হবে কিনা সেটা তো বলা খুবই মুশকিল। তবে 24 তারিখ পর্যন্ত যাওয়াটা তো আজকে কেবল 18 তারিখ, এখনো তো ধরতে গেলে 1 সপ্তাহ। তো এই 1 সপ্তাহ যে বিপর্যয়টা হবে, এবং সেই বিপর্যয় পরবর্তী পর্যায়ে সামাল দিতে যে এটা যে আরো সে প্রলম্বিত হবে না, এটা বলা কিন্তু খুব দুষ্কর ব্যাপার এই মুহূর্তে। আচ্ছা, বিমান যে আশা করছে যে তারা যে ভাড়া করা বিমান যেটি ইউরোপ থেকে আনবে সেটি এর মধ্যে চলে আসবে, এবং সিঙ্গাপুরে যেটি ওভারহোলিং এর কাজ চলছে সেটিও চলে আসবে। আসলে কি মানে এই কাজগুলো কি আগে করা যেত না? অবশ্যই যেত, এটা তো না পার, বিকজ হজ কিন্তু হঠাৎ করে আসে না। হজ অপারেশন হবে এটা কিন্তু 1 বছর আগের থেকে পরিকল্পনার ব্যাপার এটা, এবং পৃথিবীর সব দেশেই কিন্তু সেই পরিকল্পনা অনেক আগে থেকে 6 মাস 8 মাস আগে থেকে এটা শুরু হয়, এবং তারা অনেক আগে থেকে শিডিউল ঘোষণা করে। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যবশত প্রতি বছর আমরা একটা বিপুল পরিমাণ হজ যাত্রী বহন করে থাকি, কিন্তু প্রতি বছরই কিন্তু এই সংকটটা, এটা আজকের সংকট না, অতীতে প্রতি বছরই এই সংকটটা হয়। এবারে এটা আরো প্রকট করে দেখা দিয়েছে, বিকজ এবছর আমরা বিদেশি এয়ারলাইনগুলোকে বা থার্ড ক্যারিয়ার যারা আছে তাদেরকে পরিবহন করতে দেওয়া হয়নি আর কি, যার ফলশ্রুতিতে এই বছর কিন্তু আপনার এই যে সমস্যাটা আরো প্রকটভাবে দেখা দিয়েছে। তো এই জিনিসটা বিমানের অবশ্যই আগের থেকে পরিকল্পনা আনা উচিত ছিল, সেই মতো তাদের শিডিউল করা উচিত ছিল, এয়ারক্রাফট সেইভাবে অ্যাভেলেবল করা উচিত ছিল যে কোনো মূল্যে। আর যদি সেটা যখন তারা বিপর্যয় দেখলো, তখন উচিত ছিল থার্ড ক্যারিয়ারগুলোকে কিছু কিছু অন্তত হলেও কিছুটা যদি তাদের উপরে চাপ কমিয়ে দিত, বিদেশি এয়ারলাইনগুলোকে যদি দিত, তাহলে তাদের নিজেদের চাপটা কমে আসতো, এবং সেই ক্ষেত্রে তাদের শিডিউলে কিন্তু এতটা বিপর্যয় হতো না। হ্যাঁ, মানুষের এতটা ভোগান্তি হতো না। কিন্তু সেই জিনিসটা আমরা কিন্তু এখানে বিমানে আমি বলবো কিছুটা তাদের পরিকল্পনার অভাব নিশ্চয়ই ছিল। মানে এখনো কি এই বিপর্যয় মোকাবেলার কোনো সুযোগ আছে কিনা? আপনি অনেকদিন ধরে এই সেক্টরে আছেন, কোনো পরামর্শ দিতে পারেন কিনা? না, এখন যে জিনিসটা করতে পারে, যে বিশেষ করে বিমান তো অবশ্যই চেষ্টা করছে, আমি মনে করি না যে তারা চেষ্টা করছে, এটা তো অসম্ভব, মাত্র 2টি ফ্লাইট দিয়ে 17টি গন্তব্য ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টসাধ্য ব্যাপার। এবং টেকনিক্যাল যে সমস্যাগুলো এয়ারক্রাফটের হয়ে থাকে, যেমন কয়েকদিন আগে পাখি ঢুকে একটা বিমানের একটা ইঞ্জিন নষ্ট হয়েছে, এরকম কিন্তু বিপর্যয় হতেই পারে। হ্যাঁ, ওয়েদারের কন্ডিশনের কারণে হতে পারে, নানা রকম কারণে ডিলে হতে পারে। এই ডিলেগুলো হলে সেগুলো কিন্তু কর্তৃপক্ষের কিছু করার থাকে না, এবং একটা ডিলের সাথে সাথে কিন্তু অনেকগুলো ডিলে সাবসিকুয়েন্ট ডিলে হয়ে যায়, এয়ারক্রাফটের টেকনিক্যাল ডিলে হয়। তো এই জিনিসগুলো কিন্তু থাকবেই, এটার থেকে আমরা, এবং এটা ফোরসি করা খুব ডিফিকাল্ট আনলেস ইউ হ্যাভ এ সাফিসিয়েন্ট নাম্বার অফ
ফ্লিট না থাকলে এই জিনিসটা ফোরসি করা খুব ডিফিকাল্ট হবে বা সামাল দেওয়া খুব ডিফিকাল্ট হবে। তো এই মুহূর্তে আমি মনে করি যে এখনো যদি বিমান মনে করে যে না তাদের জন্য এটা কষ্টসাধ্য হবে, সেই ক্ষেত্রে যদি বিদেশি এয়ারলাইন যারা আছে, আমি জানি যে বিদেশি এয়ারলাইন অনেকেই এখন সিট দিতে পারবে না, বিকজ এই মুহূর্তে এসে তাদের সিট কিন্তু অনেক বেশিরভাগ এয়ারলাইনই ছেড়ে দিয়েছে বা অন্য রুটে দিয়ে দিয়েছে। এখনও তো আমি মনে করি যদি বিদেশি এয়ারলাইনগুলোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে না ঠিক আছে, তারা যদি স্পেশাল ফ্লাইট দিয়ে বা অতিরিক্ত এখানে ফ্লাইট দিয়ে এক্সট্রা সেকশন দিয়ে তারা যদি কিছু যদি প্যাসেঞ্জার নিতে পারে, হজযাত্রী নিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু বিমান, আমার মনে হয় বিমান কিছুটা হলেও সমস্যা কাটানো সম্ভব হবে। আর তাছাড়া যদি এটা এইভাবেই চলে শেষ পর্যন্ত, এটা কিন্তু 2-1 দিনের ব্যাপার না, এটা 3 মাস। এখন তো যাওয়ার ব্যাপারটা আছে, তারপর ফিরে আসার ব্যাপার, একটা লং টার্ম ব্যাপার, কিন্তু এটা স্বল্প সময়ের ব্যাপার না। কাজেই এটা সমস্যা কিন্তু আমাদের 3 মাস ধরে এটা বহন করে যেতে হবে। আচ্ছা, তো আপনার সাথে আমরা আরো কথা বলবো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রতিবেদক মশিউর রহমানের কাছে। মশিউর রহমান, আপনি তো সারাদিন এই বিষয়ে খোঁজ খবর রাখছিলেন, আপনার কাছে জানতে চাই যে যাত্রী ভোগান্তি এখন কোন পর্যায়ে পৌঁছেছে? সুজন, যাত্রী ভোগান্তি যে কথাটা বলা হচ্ছিল সেটা গত 3 দিন থেকে তো চলছে, কিন্তু সবচেয়ে বড় কনসার্ন আজকে যেটা ছিল, যাত্রীরা জানে না কোথায় রিপোর্ট করতে হবে। যাত্রীদের প্রধান যে কমপ্লেন আজকে ছিল যে আমাদেরকে একটা জায়গায় বলা হোক যেখানে গিয়ে আমরা বলতে পারবো, আমাদের একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হোক। কারণ বিমানে যখন যারা যাত্রী কোনো প্যাসেঞ্জার ট্রাভেল করে তারা ধরে নেন যে কিছুটা ডিলে হবে, কারণ আমাদের বিমানের রেপুটেশনটা এমন। তবে তাদের সমস্যা যেখানে ছিল, তাদেরকে ঘোরানো হচ্ছে। অনেকে দেশে ঢাকার বাইরে থেকে যারা এসছে তারা শুধু আসে এবং তাদেরকে আবার 1 দিন পরে টাইম দেওয়া হয় অথবা 2 দিন পরে টাইম দেওয়া হয়। এবং আপনাকে যেটা বলেছি যে বিমানের সাথে চুক্তি ছিল 18টা হোটেলে, সেই 18টি হোটেলে একটা সিট আর খালি নেই। এখানে মেন সমস্যাটা হচ্ছে, এবং এটা কবে নাগাদ সমাধান হবে এটা এখনো বলতে পারছে না বিমান না সিভিল এভিয়েশনের কোনো কর্তৃপক্ষ। সুজন, আচ্ছা, আরেকটি জিনিস, সেটা হলো যে মাত্র 2টি বিমান দিয়ে আন্তর্জাতিক এই রুটগুলো মোকাবেলা করতে হচ্ছে। এটা তো বিমান আগে জানতো, তো এই ব্যাপারে কেন ব্যবস্থা নেয়নি? এই ব্যাপারে বিমান কর্তৃপক্ষ কিছু বলেছেন? জি, আমরা আজকে কথা বলেছিলাম বিমানের সেলস অ্যান্ড মার্কেটিং ডাইরেক্টর শাহনেওয়াজ সাহেবের সঙ্গে। উনি যেটা বললেন, ওনাদের একটা আনফরচুনেট ইভেন্ট যেটা ঘটে গেছে, যে তাদের একটা 747 যেটা লিজ করা ছিল, সেটা তাদের ভাষ্য মতে সময় শেষ হওয়ার 10 দিন আগেই সেটা মাস্কাট গিয়ে আর ফিরে আসেনি, তাদের কথা মতে ভেঙে গেছে। আর আরেকটা আনফরচুনেট ইভেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা 777 যেটা ছিল বিমান, যেটা লন্ডন ফ্লাইট করতো, একটা লন্ডন ফ্লাইটে ঢাকা থেকে টেক অফ করার সময় তাদের একটা প্লেনে বার্ড হিট হয়, মানে ইঞ্জিনে পাখি চলে যায়, সে কারণে সেটা 1 দিনের জন্য বসে যায়। তো তাদের ভাষ্য মতো সম্মিলিত যে এই ডিজাস্টারটা হয়েছে তার কিছু আনফরচুনেট ইভেন্টের কারণেই তাদের কথা মতো। তবে এটাও তারা স্বীকার করেছে যে এটাকে আরও ভালোভাবে হ্যান্ডেল করা উচিত ছিল যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো তারা, এবং তাদের ভাষ্য মতো তারা এই ব্যাপারে এই জন্য লজ্জিত। সুজন, ধন্যবাদ মশিউর রহমান। আমাদের সাথে এতক্ষণ কথা বলছিলেন আমাদের প্রতিবেদক মশিউর রহমান, যিনি সারাদিন বিমানবন্দর পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখছিলেন। আমরা আবারও চলে যাচ্ছি কাজী ওয়াহিদুল আলম আপনার কাছে। আসলে বিমানের ইতিহাসে এটি কত বড় বিপর্যয়? এটা তো অনেক বড় বিপর্যয়। আর আপনি তো জানেন যে হজ একটি অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার, এবং এই স্পর্শকাতর ব্যাপারটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ে একটা ভয়াবহ একটা বিপর্যয় সৃষ্টি করতে পারে। কাজে হজ অপারেশনটা কিন্তু একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে। হ্যাঁ, এটা কিন্তু ইচ্ছা করলে 2 দিন আগে বা পরে নেওয়া সম্ভব না। হ্যাঁ, কাজে এটা একটা টাইম সেন্সিটিভ অপারেশন, এবং এখানে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্যাসেঞ্জারদেরকে পৌঁছাতে হবে এবং ফিরিয়ে নিয়ে আসতে হবে। কাজে এখানে যদি কোনো রকমের বিপর্যয় বা ব্যত্যয় ঘটে, এটার কিন্তু কনসিকুয়েশনাল এফেক্ট কিন্তু পরবর্তী অনেক বড় হবে আর কি। তো আমরা আবারও আপনার কাছে আসবো, আপনি আমাদের সাথে থাকুন, একটি বিরতিতে যেতে হচ্ছে। তো আমরা এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে এসে আবারও ফিরবো আলোচনায়, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সারাদিনে। উড়োজাহাজ সংকটে 30,000 বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব যেতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব।
সকালে রাজধানীর নয়াপল্টনে হাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানানো হয়। হাব নেতারা বলেন, হজ শিডিউল দেরিতে ঘোষণা করায় ও ফ্লাইট শিডিউলের কারণে অনেক যাত্রী নির্ধারিত সময়ে যেতে পারছে না। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স ও নাস এয়ারলাইন্স এই তিনটি এয়ারলাইন্স সর্বোচ্চ ৩০,০০০ যাত্রী প্রথম ১০ দিনে বহন করতে পারবে। সেক্ষেত্রে বাকি ৩০,০০০ যাত্রীর জন্য অতিরিক্ত এয়ারলাইন্সের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে হাব। আমাদের যে ৬০,০০০ হাজি বাড়ি ভাড়া করেছে মদিনা শরীফে, সে ৬০,০০০-এর ৩০,০০০ হাজি যাওয়ার সুযোগ পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের এজেন্টরা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এরা যদি ক্ষতিগ্রস্ত হয় তো হাজিদের সেবা দিবে কোত্থেকে? আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। কাজী ওয়াহিদুল আলম, আবার আপনার কাছে আসি। তা হাবের এই দাবি সম্পর্কে আপনি কি বলবেন? না, হাবের এই দাবি কিছুটা তো অবশ্যই যুক্তি আছে, বিকজ তারা পয়সা নিয়েছে সেবা দেওয়ার জন্য এবং নির্দিষ্ট সময় হাজিদেরকে পৌঁছে দেওয়ার জন্য, এবং এটা যদি না পৌঁছাতে পারে হাজিরা কিন্তু হজ এজেন্সিগুলোকে দায়ী করবে। কাজে হজ এজেন্সিগুলো কিন্তু একটা সবচেয়ে বড় ভূমিকা এখানে থাকে, এবং এই ভূমিকা পালন করতে গেলে বিমানে এই যাতায়াতটা হলো সেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ আর কি। তো কাজে তাদের তো একটা আশঙ্কা থাকতেই পারে। বিমানের যে অবস্থা দেখা যাচ্ছে, ফরেন এয়ারলাইন্স নাই, সৌদিয়া এবং নাসিয়ার তারা একটা সীমিত সংখ্যক যাত্রী নিচ্ছে। সেই ক্ষেত্রে তাদের একটা একদম অমূলক বলবো না, তাদের আশঙ্কা। তবে ৩০,০০০ কিনা এই সংখ্যাটা কত হবে সেটা তো এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব না আর কি। আর বাড়ি ভাড়া যেটা ব্যাপার বলছে সেটাও কিছুটা হলেও সত্য, বিকজ বাড়ি ভাড়া আমরা জানি যে মদিনাতে ৮ দিন থাকতে হয়। এই ৮ দিন কিন্তু ফিক্সড বাড়ি ভাড়া করতে হয়, হ্যাঁ, এবং তারিখ অনুযায়ী একদম সময় অনুযায়ী ঘন্টা অনুযায়ী এত ঘন্টা থেকে এত ঘন্টা পর্যন্ত এই ৮ দিন থাকতে পারবে। তো সেই সময়টা যদি কোনো রকমে এদের এখান থেকে যেতে সমস্যা হয় বা আসতে সমস্যা হয়, তাহলে কিন্তু ওই বাড়ি ভাড়ার সময়টা নষ্ট হবে। এতে ওই স্লটটা তারা যদি হারায় আবার নতুন করে স্লট নিতে হবে। এতে করে তাদের কিন্তু আর্থিকভাবে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়। তো ধন্যবাদ কাজী ওয়াহিদুল আলম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম কাজী ওয়াহিদুল আলমের সাথে। বিশ্বব্যাংক ফিরে এলেও সরকারের আমলে পদ্মা সেতুর কাজ শুরু করা সম্ভব নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান। প্রধানমন্ত্রীর কাছে ছুটি চাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, তার ছুটিতে যাওয়া না যাওয়ার বিষয়টি গৌণ। দেশের স্বার্থবিরোধী গুপ্তচরদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে ডক্টর মশিউর রহমান বলেন, তাকে নিয়ে যা হয়েছে তাতে মনে হচ্ছে তাকে সোভিয়েত কায়দায় নির্বাসনে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ছুটির আবেদন করেছেন। সরকারি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করার পর সবগুলো গণমাধ্যমে তা প্রকাশ হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মশিউর রহমান তা অস্বীকার করেন। পরে রাতে সংবাদকর্মীরা তার বাসায় গেলে তিনি পরদিন মঙ্গলবার প্রতিক্রিয়া দেওয়ার কথা জানান। মঙ্গলবার বেলা 11:15টার দিকে ডক্টর মশিউর নিয়মিত ডাক্তারি পরীক্ষা শেষে বাসার সামনে সাংবাদিকদের মুখোমুখি হন। পদত্যাগ করেছেন কিনা ঘুরে ফিরে এই প্রশ্নটি বারবার এলেও তিনি তা এড়িয়ে যান। আমারটা তো খুব অস্পষ্ট যে দরখাস্ত করবেন এবং দরখাস্তের পরে সিদ্ধান্ত দেবেন, তারা তো আপনাদের কিছু বলেন না। হয়তো অন্য যারা বলে তারা বলেছে তাদের এটা মনে হয়েছে বা মনে করে যে এটা করলে ভালো হবে বলেছে। আমার ছুটিতে যাওয়া অত্যন্ত গৌণ। আমার জীবন রাশিয়ার গুলাগে মানুষের যে জীবন কাটতো সেই সাথে প্রবেশ করা হয়েছে। আমি সেই জন্য আপনাদের কাছে সহানুভূতি চাই যে আমাকে একটু মৃত্যুর হাত থেকে রক্ষা করে। মশিউরের অভিযোগ, দেশের গোপন তথ্যদাতারা বিশ্বব্যাংকের কাছে ভুল তথ্য দিচ্ছে। দেশের স্বার্থে তাদের খুঁজে বের করার তাগিদ দেন তিনি। এই জাতির দুর্নাম থেকে মুক্ত করার জন্য আপনারাও বলুন যে ওই গুপ্তচরগুলোর নাম প্রকাশ করো এবং সরকারের কাছে তাদেরকে দাও। কিছু ইমেইল আমাদের হাতে পৌঁছেছে যারা এই গোপন তথ্য পরামর্শদাতা এবং বিশ্বব্যাংকের সাথে যারা এই গোপনে খবরাখবর দিত। মশিউর মনে করেন, বিশ্বব্যাংক ফিরে এলেও এই সরকারের আমলে পদ্মা সেতুর কাজ শুরু করা সম্ভব নয়। কোনো চুক্তি তাদের সম্মতি দেয়নি। প্রাথমিক যে পদক্ষেপগুলো সেগুলো তারা গ্রহণ করেনি। এখন তাদের দোষ ঢাকার জন্যই এখানে ত্রুটি আছে, সেটা বের করতে হবে, বলতে হবে, এবং সেই ত্রুটি দূর করে যদি চুক্তি করা হয় এবং তারপর যে কাজ শুরু হয়, আমার কাগজপত্র দেখে যেটা মনে হয়েছে এই সরকার থাকা আমলে সেটা সম্ভব হবে না। কাগজপত্র চালাচালি হতে পারে। পদ্মা সেতু নিয়ে নানা জটিলতায় মশিউর রহমান নিজের প্রতি সহানুভূতি প্রকাশের দাবি জানিয়ে বলেন, এমন চাপে থাকলে তিনি যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে না গেলেও তিনি এখনো সরকারি দায়িত্ব পালন করছেন বলেও জানান ডক্টর মশিউর রহমান। এই ছিল আমাদের আজকের সারাদিনে। আবারও দেখা হবে আগামীকাল একই সময়।